তো আজকে যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। ঠিক আছে, রেশিও অ্যানালিসিস। তো রেশিও অ্যানালিসিসটা কি? রেশিও অ্যানালিসিসটা হচ্ছে যে আমাদের কোম্পানি বা কর্পোরেট সেক্টর বা যে কোনো সেক্টর গুলো কি হয় যে আমাদের আমাদের যে কোনো সেক্টর গুলোতে কি হয় যে আমাদের প্রত্যেকটা রিলেশন, যেটা সেলস রিলেশন হোক, যেটা ইনভেস্টিং রিলেশন হোক, যেটা অ্যাক্টিভিটি রিলেশন হোক, সলভেন্সি রিলেশন হোক, যে কোনো রিলেশন, সে শর্ট টার্ম সলভেন্সি হোক কি লং টার্ম সলভেন্সি হোক, এই প্রত্যেকটা রিলেশন আমাদের একে অপরের সাথে যেগুলো যোগ হয়ে থাকে, সেইগুলো যুক্ত থাকে, সেইগুলো হচ্ছে রেশিও অ্যানালিসিসের মধ্যে পড়ে। যে আমাদের যে সেলস এর উপর নির্ভর করে আমরা সেলস যখন আমি কিছু বিক্রি করি, সবার আগে আমি নির্ভর করে দেখি যে আমার প্রফিটের উপর পার্সেন্ট কত হয়েছে, যে আমি সেল করেছি তারপর গ্রস প্রফিটের রেশিওটা কত হবে। তাহলে রিলেশন টু সেলস গ্রস প্রফিট রেশিও বের করতে হবে, অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও আর এক্সপেন্সেস রেশিও, এগুলো সেলস রেশিও, সেলস রিলেশন রেশিওর মধ্যে পড়ছে। রিলেশন টু ইনভেস্টমেন্ট, এবার ইনভেস্টমেন্টের উপর কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইকুইটি শেয়ার হোল্ডার, মানে আমি ইনভেস্ট করেছি সেখান থেকে আমি কত রিটার্ন পাচ্ছি। রিটার্ন অন ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, আমি ইনভেস্ট করেছি ইকুইটি শেয়ার, আমি কত রিটার্ন পাচ্ছি। রিটার্ন অন রিসোর্সেস, টু টোটাল রিসোর্সেস, আমি টোটাল রিসোর্সের উপর ইনভেস্ট করে আমি কত রিটার্ন পাচ্ছি, এর উপর টোটালটা সূত্রের উপর নির্ভর করে অঙ্কগুলো। অ্যাক্টিভিটি রেশিও, অর্থাৎ একটা ফার্ম কত স্পিডে এগোচ্ছে, সেটা তোমার ইনভেন্টরি টার্নওভার রেশিও, দ্যাট ইজ স্টক টার্নওভার রেশিও। ডেটর্স অর্থাৎ কাস্টমারদের উপর টার্নওভার রেশিও, সাপ্লায়ারের উপর টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ক্যাপিটাল টার্নওভার রেশিও। ঠিক আছে, এইগুলোর মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা ভুল হয়ে চলে এসেছে। ঠিক আছে, ক্যাপিটাল টার্নওভার রেশিও। দেন লং টার্ম সলভেন্সি রেশিও, সলভেন্ট অর্থাৎ ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, মানে নিঃস্ব হয়ে যাওয়া, আর সলভেন্ট মানে হচ্ছে যে আমার কাছে কিছু আছে, সেটা দীর্ঘদিনের জন্য কি আছে। ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপ্রাইটারি রেশিও অর্থাৎ বিজনেস যে প্রপ্রাইটার তার উপর নির্ভর করে প্রপ্রাইটারি রেশিও, ফিক্সড অ্যাসেটস রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, শর্ট টার্ম সলভেন্সি রেশিও, শর্ট টার্ম কম দিনের জন্য কারেন্ট রেশিও, লিকুইডিটি রেশিও আর ইন্টারেস্ট কভারেজ রেশিও। এই ধরনের রেশিও গুলো জাস্ট, এই রেশিও গুলোর যে টার্ম গুলো, এই টার্ম গুলো কি করবে যে মাথায় রাখতে হবে কোনটা কোন রেশিওর মধ্যে ঢুকে। শর্ট কোয়েশ্চেনে এই জিনিসগুলো আসে। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। তাহলে সব থেকে আগে আমাকে টার্নওভার রেশিও, আমি টার্নওভার রেশিও সম্পর্কে আলোচনা করছি। টার্নওভার রেশিও অর্থাৎ যে আমাদের বিজনেসে কি পরিমাণ মুভমেন্ট হয় বা আমাদের পরিবেশে কি পরিমাণ অ্যাক্টিভিটি হয়, সেই অ্যাক্টিভিটির উপর বেস করে হচ্ছে এই রেশিওটা ক্রিয়েট করা হয়েছে। এই টার্নওভার রেশিওর মধ্যে কয়েকটা রেশিও রয়েছে। এই যে অ্যাক্টিভিটি পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টের মধ্যে, এই অ্যাক্টিভিটি পার্টটা প্রথমে আমি এইটা নিয়ে আলোচনা করছি। এই অ্যাক্টিভিটি পার্টের মধ্যে ইনভেন্টরি টার্নওভার রেশিও রয়েছে, ডেটর্স টার্নওভার রেশিও রয়েছে, ক্রেডিটস টার্নওভার রেশিও রয়েছে, ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও রয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও রয়েছে, ক্যাপিটাল টার্নওভার রেশিও রয়েছে। এই রেশিও গুলো আমি হচ্ছে এই টার্নওভার রেশিওর আন্ডারে পড়বো। যেগুলো রেশিও তোমাদের লিখতে বলবো সব থেকে ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা লিখবে। আর যেই যে অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো সেগুলো করবে। যেমন ফার্স্টে টার্নওভার রেশিওর ফার্স্টে আমি শুরু করছি ডেটর্স টার্নওভার রেশিও। ফার্স্টে ডেটর্স টার্নওভার রেশিও, অর্থাৎ ডেটর্স টার্নওভার রেশিও মানে হচ্ছে কাস্টমারদের থেকে আমি কাস্টমারদেরকে বিক্রি করছি, তাহলে কাস্টমারদের আবর্তন কত মানে কতদিন অন্তর অন্তর আমাদেরকে দিচ্ছে, কতবার দিচ্ছে বছরে, কাস্টমার আমাকে কতবার টাকা দিচ্ছে, কতবার। তাহলে এই টার্নওভার রেশিও, অ্যাক্টিভিটি রেশিও যখন থাকবে, তার যে অ্যানসারটা, ছোট ছোট কথাগুলো বলছি, সেই অ্যানসারটা টাইমসে বেরোয়, টাইমসে, এত টাইম, এত সময় পরপর আমাদের বা এতদিন বা এত অন্তর অন্তর আমাদেরকে দেয়, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে রেটার্স টার্নওভার রেশিও, তাহলে রেটার্স টার্নওভার রেশিও কি, যে the ratio indicates the speed with which the money collected from debtors, একটু আগে যেটা বললাম যে একটা স্পিড, যে মানি কালেক্টেড ফ্রম ডেটার্স। সূত্র কি, সূত্রটা অবশ্যই লেখো, সূত্রটা লিখে রাখো। ডেটার্স টার্নওভার রেশিও
এ বি সি ডি করে লিখবে। প্রথমে আগে মানে হেডিং দেবে এ নাম্বার হেডিং দেবে, এ নাম্বার হেডিং দিয়ে লিখবে অ্যাক্টিভিটি রেশিও, তার আন্ডারে রোমান হরফের এ নাম্বার দিয়ে লিখবে ডেটরস টার্নওভার রেশিও। ঠিক আছে, এবার ডেটরস টার্নওভার রেশিওটা কি, সূত্রটা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেল, কাদেরকে বিক্রি করছি, কাস্টমারদের বিক্রি করছি, ধারে বিক্রি করছি, ডিভাইড বাই অ্যাভারেজ রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাভারেজ যারা রিসিভ করছি, কাদের থেকে রিসিভ করছি, রিসিভেবল মানে আমরা ভালো মতোই জানি, কয়েকদিন আগেই শিখেছি, রিসিভেবল মানে জানি যে ডেটরস, সানডে ডেটরস প্লাস বিলস রিসিভেবল, সেটার অ্যাভারেজ, সেটা অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2, এইটা হচ্ছে এর সূত্র। আমি আবারও বলছি, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি নিচে, যে অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। ঠিক আছে, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং, মানে এই অ্যাভারেজ অ্যাকাউন্টিং রিসিভেবল মানে হচ্ছে ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, এবার যদি কখনো কোনো সময় বিল রিসিভেবল থাকে, তাহলে ওই একই রকম ভাবে ওপেনিং ডেটার্স প্লাস ওপেনিং বিল রিসিভেবল প্লাস ক্লোজিং ডেটার্স প্লাস ক্লোজিং বিল রিসিভেবল ডিভাইড বাই 2। ঠিক আছে, কিন্তু যদি শুধুমাত্র বলে দেয় ডেটর্স দেওয়া আছে, তাহলে যদি শুধুমাত্র বলে দেয় ডেটার্স দেওয়া আছে, ডেটার শুধু বলে দেয় ডেটর্স, ঠিক আছে, ডেটর্স, ওপেনিংও দেওয়া নেই, ক্লোজিংও দেওয়া নেই, ওপেনিংও দেওয়া নেই, ক্লোজিংও দেওয়া নেই, তবে এই ডেটর্স, শুধু এই ডেটর্সটাই হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এর উপর কোনো 2 দিয়ে ভাগ করতে হবে না। যদি ওপেনিং ক্লোজিং না থাকে, তাহলে এই ডেটর্সটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, কোনো 2 দিয়ে ভাগ করতে হবে না। ঠিক আছে, কিন্তু যদি ওপেনিং আর ক্লোজিং দিয়ে দেয়, তবেই 2 দিয়ে ভাগ করতে হবে, শুধু 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবার ধরো আমার মানে মানে আমাকে এতদিন তো পাচ্ছি, আমি মানে বছরে ধরো 4 বার পাচ্ছি, তাহলে বছরে যদি 4 বার পাই, তাহলে কতদিন অন্তর অন্তর আমাদেরকে ডেটর্সটা দিচ্ছে, যদি আমি 4 বার পাই, তাহলে 12 মাসের মধ্যে আমি 4 বার পাচ্ছি, ধরো আমাকে অ্যান্সার বেরোলো 4 বার, এখানে ধরো অ্যান্সার বেরোলো 4 টাইমস, তাহলে 12 মান্থস ডিভাইড বাই 4 টাইমস করলে আমার বেরোবে 3 মাস অন্তর অন্তর আমি টাকা পাই। দেখো একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, এক্সাম্পলটা একটু দেখো, এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পলটা আছে, ইফ ক্রেডিট সেলস আর ₹80,000, ক্রেডিট সেলস ধরি 80,000, যা যা বলছি সবটাই লিখবে। ইফ ক্রেডিট সেলস আর ₹80,000, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল 20,000, তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 বলেই দিয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাভারেজটা বলেই দিয়েছে 20,000, আমায় কিন্তু কোনো 2 দিয়ে ভাগ করতে হবে না। আর ক্রেডিট সেলস বলে দিয়েছে দেখো 80,000 টাকা, তাহলে আমার ডেটার্স টার্নওভার রেশিও কত, তাহলে ডেটার্স টার্নওভার রেশিও কিভাবে বের করতে হবে, ডেটার্স টার্নওভার রেশিও বের করতে হবে একই রকম সূত্র, ধরো এইটাই সূত্র, যে এটা সূত্র, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলসটা, এটা ধরো সূত্র, ঠিক আছে, এবার এটা সূত্র, তাহলে ডেটার্স টার্নওভার রেশিও ইকুয়াল টু ক্রেডিট সেলস কত 80,000 টাকা ডিভাইড বাই 20,000 টাকা হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমার অ্যানসারটা বেরোলো 4 টাইমস, 4 টাইমস হচ্ছে আমার অ্যানসারটা বেরোলো। তাহলে ₹80,000 হচ্ছে আমি অ্যাভারেজ বিক্রি করেছি, আর ₹20,000 টাকা হচ্ছে আমার অ্যাভারেজ রিসিভেবল। আমি একটু আগে বললাম শুধু অ্যাভারেজ রিসিভেবল বলে দিলে 2 দিয়ে ভাগ করার দরকার নেই, যদি ওপেনিং আর ক্লোজিং বলে দিত তাহলে 2 দিয়ে ভাগ করতে হতো। এবার এটা তো বেরিয়ে গেল, কিন্তু এবার যদি বলে যে ডেট কালেকশন পিরিয়ড বের করতে বলেছে,
বলেছে ডেপ্ট কালেকশন পিরিয়ডটা বের করতে। তাহলে অ্যামাউন্ট কালেকশন পিরিয়ড বা ডেপ্ট কালেকশন পিরিয়ডের সূত্রটা হচ্ছে এটা, যে সূত্রটা কি, যে ডেপ্ট অ্যামাউন্ট, সূত্রটা হচ্ছে যে ডেপ্ট অ্যামাউন্ট কালেক্টেড পিরিয়ড, তাহলে কি হবে 12 মাস, অথবা 12 মাস মানে কি 365 দিন এক বছরে, ডিভাইড বাই ডেটর্স টার্নওভার রেশিও। তাহলে ডেটার্স কালেকশন পিরিয়ডটা কত হবে, ডেটার্স কালেকশন পিরিয়ড হবে 12 মাস ডিভাইডেড বাই 4 টাইমস, 4 টাইমস। তাহলে অ্যান্সারটা কত বেরোলো, 3 মাস অন্তর অন্তর আমাকে আমার ডেটার্সটা টাকা দেয়। তাহলে বছরে কতবার দেবে, বছরে তাহলে 4 বার দেবে। ঠিক আছে, বছরে 4 বার দেবে। এইটাই হচ্ছে আমার রুলস, এটা হচ্ছে সূত্র। একটা আমি রেশিও বললাম, এই রেশিওটা পরীক্ষায় খুব আসে তোমাদের। ঠিক আছে, তাহলে এর সিগনিফিকেন্টটা কি, একটু সিগনিফিকেন্টটা দেখে নিচ্ছি। দেখো সিগনিফিকেন্টটা বলেছে যে আমাকে তাহলে কিভাবে বুঝবো, যে দিস মিন্স, এখানে তাহলে কি বোঝাতে যাচ্ছে, দিস মিন্স 3 মান্থস ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স, মানে আমি 3 মাস করে ক্রেডিট অ্যালাউ করি, ভাই 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিতে হবে। ইন ইনক্রিজ ক্রেডিট পিরিয়ড উড বি রেজাল্ট আননেসেসারি ব্লকেজ, যদি 3 মাসের ওভার হয়ে যায় তাহলে বুঝে যাবো আননেসেসারি ব্লক হয়ে আছে টাকাটা। দ্য ফান্ড উইথ ইনক্রিজ possibility losing money due to debt becoming bad, যদি আমি এরকম যদি টাকা না পেয়ে থাকি তাহলে ভাববো সে টাকাটা আমার আস্তে আস্তে মারও চলে যেতে পারে। তাহলে debtors turnover ratio বা debt collection period, the equally the debtors since the speed with the money collected from the debtors, সেটা তোকে বললাম, and the prompt payment by the debtors, the longer collection period implies to liberal inefficient the credit collection performance. The credit policy should the neither be liberal and too restrictive. The former result more blockage of the fund debt will the case the lower sales is reduce profit, যদি আমাকে টাকাটা যদি ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু প্রফিটটা আমার রিডিউস হয়ে যাবে। তাহলে এই যে এই জায়গাটা বোঝালাম, এই জায়গাটা হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিওর জায়গা। তাহলে এইভাবে আমাদের পরীক্ষায় বা আমাদের যে কোনো সাম, যে কোনো অঙ্কগুলোতে এরকম ধরনের অঙ্ক থাকবে, এভাবে ডেটার্স টার্নওভার রেশিও বের করতে হবে। শুধু হয়তো ডেটার্স টার্নওভার রেশিও দিতে পারে, অথবা যদি ডেটার্স কালেকশন রেশিও দেয় তাহলে এইভাবে করতে হবে। যদি ডেটার্স টার্নওভার রেশিও দেয় তাহলে এটা হচ্ছে তার সূত্র, রুলস, আর যদি ডেটার্স কালেকশন যদি বলে তাহলে এইটা হচ্ছে তার রুলস। ঠিক আছে, এটা সরি আমি ভুল বললাম, যদি ডেটার্স টার্নওভার রেশিও দেয় তাহলে এটা হচ্ছে তার রুলস, আর ডেটার্স কালেকশন পিরিয়ড দিলে এইটা হচ্ছে তার রুলস। তাই এই রুলসটা আমাকে মনে রাখতে হবে ডেটার্স টার্নওভার রেশিওর ক্ষেত্রে, জাস্ট লিখে নাও সমস্ত রুলস। এবারে ক্রেডিটার্স টার্নওভার রেশিও, তাহলে ক্রেডিটার্স টার্নওভার রেশিও আর ডেটার্স টার্নওভার রেশিও, এই দুটো রেশিওর মধ্যে এমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে যে ডেটার্স মানে আমার কাস্টমার, আমি কি করি তাকে সেল করি, আর ক্রেডিটার্স মানে হচ্ছে আমি তার থেকে পারচেজ করি, একই রকম। 2 নম্বর হচ্ছে টার্নওভার রেশিওর মধ্যে ক্রেডিটার্স টার্নওভার রেশিও, সূত্রটা হচ্ছে ক্রেডিট পারচেজ ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল, ওটা ছিল অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে ক্রেডিট পারচেজ বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে কি this similar to debtors turnover ratio, একই রকম বললাম, is indicate the speed to payment, কতটা তুমি পেমেন্ট করতে পারছো, কাকে পেমেন্ট করতে পারছো, তোমার সাপ্লায়ার বা তোমার ক্রেডিটার্স কে। সূত্র এটা বেরিয়ে গেল। এবার তুমি ধরো বের করে দিলে তুমি এতবার তুমি তোমার সাপ্লায়ারকে পেমেন্ট করো, ধরো তুমি 5 বার তুমি সাপ্লায়ারকে পেমেন্ট করো, 5 বার পেমেন্ট করো, তাহলে 5 বার যদি পেমেন্ট করো বছরে কতবার করবে, কতদিন অন্তর অন্তর করবে, 5 বার পেমেন্ট করলে, 5 বার পেমেন্ট করলে আমি ধরে নিচ্ছি তুমি 2.5 মাস অন্তর অন্তর তুমি দাও। কি করে 2.5 মাস করলাম, যে যখন ক্রেডিট পিরিয়ড এনজয়েড, মানে এনজয়েড মানে হচ্ছে আমি কতদিন পর্যন্ত আমি টাকা আমি দিচ্ছি না, আমার মজা তো, আমি কতদিন পর পর আমি টাকা দিতে পারছি, তাহলে এটা আমার মজা। তাহলে সূত্রটা একই রকম, 12 মান্থস ডিভাইড বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ঠিক আছে, an এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, এক্সাম্পলটা হচ্ছে যে ধরো if if the creditors purchase during the year 1 লাখ টাকা,
1 লাখ টাকা আমি পারচেস করেছি। অ্যাকাউন্ট অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল ডাইরেক্ট বলেই দিয়েছে 25,000 টাকা। তাহলে দ্য ক্রেডিটার্স টার্নওভার রেশিও কত হবে তাহলে 4। কি করে করলাম? খুব ইজি, ওপরের সূত্রটা দেখে 1 লাখ ডিভাইড বাই 4 25,000 করলে 4 টাইমস বেরিয়ে চলে আসলো। 4 টাইমস, খুব ইজি। তাহলে 4 টাইমস বেরিয়ে আসলো 4 মাস, তাহলে 4 বার, তাহলে 4 টাইমস বেরিয়ে আসলো। তাহলে এতবার আমি 4 বার আমি ক্রেডিটার্স কে দিই বছরে, তাহলে কত মাস অন্তর অন্তর দেবো? ঠিক আগেরটার মতোই 12 মান্থস ডিভাইড বাই 4, একই রকম বলে 3 মান্থস গ্যাপ থাকবে। তাহলে কি creditors turnover ratio, creditors payment period indicates about the promptness and otherwise in making payment for credit purchase। এটা একটা কতদিন পর পর দিচ্ছেন। হায়ার ক্রেডিটার্স টার্নওভার রেশিও, যদি হায়ার হয় ক্রেডিটার্স টার্নওভার রেশিও আর লোয়ার যদি হয় টার্নওভার রেশিও, তাহলে এটা বোঝায় যে আমার ক্রেডিটার্স আর বিং পেড প্রম্পটলি। যদি আমি মানে 3 মাস অতিক্রান্ত হয়ে যায়, তাহলে ভাবছি আমার ক্রেডিটার্সকে আমি প্রম্পটলি দিচ্ছি না। আর যদি আমি মানে 3 মাসের আগেই পেমেন্ট করে, তাহলে আমি ভাবছি আমি প্রম্পটলি দিচ্ছি। However, the very favorable ratio also shows the business is not taking full advantage of credit facility which can allowed by the creditors। তাহলে এই যে ঠিক আগেরটার মতোই, ঠিক ডেটর্স টার্নওভার রেশিও আর ক্রেডিটার্স টার্নওভার রেশিও সূত্র একই রকম। সূত্রটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? ঠিক আছে, সূত্রটা একই রকম, এইভাবেই করতে হবে। তাহলে আগেটা করালাম ডেটার্স টার্নওভার রেশিও, এখন করালাম ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এরপরে করাবো স্টক টার্নওভার রেশিও। জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো। ক্রেডিটার্স টার্নওভার রেশিও খাতায় লিখবে। তাহলে এটা খাতায় লিখবে আর এটা খাতায় লিখবে, যেটা করালাম, ঠিক আছে? পুরোটা। আবার জয়েন করো, নেক্সট আমি করাচ্ছি।